তো ভাইয়া আপনি একটা লম্বা সময় টার্কিতে আছেন। অনেকেই টার্কিতে মাইগ্রেট করতে চায়। কিন্তু তারা জানে না যে মাইগ্রেশনের কি রাস্তা আছে, কিভাবে হইতে পারে। পুরো বিশ্বটা তার্কির মধ্যে আছে। ইউরোপিয়ানদের রিটায়ারমেন্টের জন্য সে তার্কি চুজ করে রাখছে। এবং ইস্তাম্বুল কিন্তু ৭ পাহাড়ের শহর। পাহাড়ের মতো উঁচু নিচু, আবার চারপাশে সাগর বেষ্টিত একটা শহর। অন্যরকম। তুরস্কে এমনও মানুষ আছে, বিশেষ করে ইউরোপিয়ানরা, এরা শহরের সাথে সিজন ম্যাচ করে করে থাকে যারা রিটায়ারমেন্ট হয়ে যায়। তুরস্কের অনেক সময় মিডল ইস্ট থেকে গরম হাওয়া আসতেছে, ইউরোপ থেকে ঠান্ডা হাওয়া আসতেছে, আফ্রিকার গরম হাওয়া আসতেছে। এক সপ্তাহের মধ্যে আপনি ৩ রকমের ওয়েদারের ফিল পেয়ে যাবেন। ইউরোপ বা আমেরিকার মানুষ কেন টার্কিতে চিকিৎসা করাতে আসে? ইউরোপের প্রত্যেকটা দেশেই এখন মেডিকেল সিচুয়েশন খুবই খারাপ। লং সিরিয়াল, ঊর্ধ্ববয়সী মানুষরা খুব বেশি। তার্কিতে কম্পিটিটিভ, কিন্তু প্রাইজের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে এবং অপশনের ক্ষেত্রে তার্কি ওয়ে বেটার। টার্কি আসলে কতটুকু ইসলামিক ভ্যালুস ধরে রাখতে পারছে? এমন ইসলামিক এরিয়া আছে যেখানে আপনি সৌদি আরবের চাইতে ধার্মিক এই আউটফিটটা। না, সেটা তো এরকম। মূলত শহরের বাইরে। না, ইস্তাম্বুলের ভেতরে। আমি মুসলমান হিসেবে এতগুলো দেশ ভ্রমণ করছি, গৌরব ফিলটা আমার আসে নাই। তার্কিতে যখন আমি বড় মসজিদগুলো দেখছি, ইউরোপিয়ানরা ছবি তুলতেছে, একটা অন্যরকম অনুভূতি আসছে। তো এই জন্য আমি ফরেনার হয়েও আমি মনে করি না আমি ফরেনার। তারাও আমাদেরকে মুসলমান বললেই হাত দিয়ে মুসলিম ব্রাদার্স, একটা স্ট্যান্ডার্ড মিডল ক্লাসের চাইতে একটু আপার লেভেল হলে তার্কি তার জন্য ঠিক আছে। এই জন্যই তার্কিতে বাংলাদেশের সংখ্যাটা কম। ফার্স্ট ওয়ার্ল্ড ভ্রমণ না করলে ট্যুরিস্ট ভিসাই দিবে না। মানুষ বাংলাদেশ থেকে একটা দেশে যায় আর্থিক সচ্ছলতার জন্য, কিন্তু সচ্ছল হওয়ার পরে কি চায় মানুষ? সুন্দরভাবে যে জায়গায় আমি থাকতেছি সেই জায়গাটা সিকিউর, আমার ধর্মীয় ক্ষেত্রগুলো ঠিক আছে। তার্কির কনসেপ্টটা আসছো, তুমি তার্কিশ হয়ে যাও, তুমি এখানে কন্ট্রিবিউট করো, তুমি এখানে থেকে যাও, তোমার রেজাল্ট ভালো হলে আমরা তোমাকে সব কিছু দিব। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। সালাম আলাইকুম রিফাত ফাহিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনি একটা লম্বা সময় টার্কিতে আছেন। আপনি জি। নিজেও এরকম ট্রাভেল ব্লগিং করেন। সো পার্টিকুলার টার্কিতে আপনি বেশ কিছুটা সময় ধরে আছেন। সো ভাইয়া, অনেকেই টার্কিতে মাইগ্রেট করতে চায়, কিন্তু তারা জানে না যে মাইগ্রেশনের কি রাস্তা আছে, কিভাবে হইতে পারে, বৈধ কি উপায় আছে। তো সেই জিনিসটাকে আপনি একটু আমাদের সাথে শেয়ার করতে পারবেন? আচ্ছা, সর্বপ্রথম ধরলাম যে একদম ইয়াং এইজের একজন তার্কি নিয়ে ড্রিম করতেছে, সেক্ষেত্রে সেই স্টুডেন্ট। তার্কি কিন্তু 100% স্কলারশিপে স্টুডেন্ট দেয়, ফান্ডিং দিয়ে, ফ্লাইট দিয়ে। তো স্কলারশিপে যদি আপনি যেতে পারেন তাহলে খুবই ভালো। যেটা আমি দেখি যে খুব ইসলামিক সাবজেক্টের কিংবা ইসলামিক ব্যাকগ্রাউন্ডে এরা আসতেছে, অন্য ব্যাকগ্রাউন্ডের ছেলেরা আসতেছে না, কিন্তু এটা কিন্তু একটা খুব ভালো অপশন। এটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ। কয়েকটা স্কলারশিপ আছে, ওগুলো দিয়ে যদি তারা যায়, স্টাডি করার পরে জব করলে এরা সিটিজেন হয়ে যাবে। মাত্র 1 বছর 1.5 বছর জব করলেই, এবং জবও তারা পেয়ে যাবে। প্রাইভেট ইউনিভার্সিটি, ওইখানেও ভালো রেজাল্টের উপরে স্কলারশিপ থাকে। যদি এ গ্রেডের ইউনিভার্সিটিগুলো হয় তাহলে সেক্ষেত্রে তার ভিসা হয়ে যাবে। কিন্তু নর্মালি মালয়েশিয়াতে যে যায় সেলফ ফান্ডিংয়ে সহজেই ভিসা হয়ে যাবে এইরকম না। আপনি পেমেন্ট করতে পারেন, কিন্তু ভিসা হওয়ার চান্সটা খুব কম। তো এটা হচ্ছে ফার্স্ট ওয়েতে। রিয়েলি স্টাডি পারপাস থাকলে সে তুরস্কে স্টাডি করে রেসিডেন্সি পরে সিটিজেনশিপের পাথ হয়ে পেয়ে যাচ্ছে। এবং তুর্কিতে স্টাডি করার সময় ইরাসমাস প্রোগ্রামে সে ইউরোপের দেশেও ঘুরতে যেতে পারতেছে। 6 মাস 3 মাসের ইন্টার্নশিপ থাকতেছে যদি তার রেজাল্ট ভালো থাকে। এটা হচ্ছে একটা অপশন। কিছুদিন আগেও পর্যন্ত তুরস্কে যে কোনো ট্যুরিস্ট এসে ট্যুরিস্ট রেসিডেন্সি নিয়ে নিতে পারতো, শুধুমাত্র বাসা ভাড়া নেওয়ার মাধ্যমে। কিন্তু রাশিয়া ওয়ারের পরে এটা লিমিটেড করে দিছে। ওইখানে আপনি ট্যুরিস্ট হিসেবে যেয়ে প্রপার্টি কিনে রেসিডেন্সি নিতে পারবেন, এবং ওই রেসিডেন্সি নিয়ে সম্পূর্ণ পরিবার 18 বছরের নিচে যারা আছে সবাই পেয়ে যাবে। আপনি থাকাকালীন অবস্থায় 5 বছর পরে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই 5 বছরের মধ্যে 120 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না তুরস্কের। তো এটা অনেকে দেখা যায় যে তার ছেলে পেলে নিয়ে চলে আসছে, এখানেই পড়াশোনা করবে, কারণ তুরস্কের সরকারি স্কুলগুলোতে খুব ইজিলি অ্যাডমিট পেয়ে যায় এবং খুবই সস্তা। তো সে যদি আর্থিকভাবে সচ্ছল থাকে, চাকরি যদি ওইখানে খুঁজে নেয়, তাহলে সে ওই লাইনেও থাকতে পারে। এবং ইন্স্যুরেন্সের সিস্টেমটাও খুবই ভালো। বাবার আন্ডার ইন্স্যুরেন্স থাকলে মা, বাচ্চা কাচ্চা সবাই সেফটি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রেসিডেন্সির মাধ্যমে। এরপরে হচ্ছে ডাইরেক্ট সিটিজেনশিপ প্রোগ্রাম, মানে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্টের কয়েকটা ক্যাটাগরি আছে। সর্ব পপুলার যেটা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বাই প্রপার্টি। এখানে আপনি গভর্নমেন্ট বন্ড কিনেও ইনভেস্টমেন্ট করতে পারবেন, গ্রিন এনার্জিতেও ইনভেস্টমেন্ট করে সিটিজেনশিপ পাবেন, আবার ব্যাংকে টাকা রেখেও আপনি ইনভেস্টমেন্ট পাবেন। পপুলারটা হচ্ছে প্রপার্টি, কারণ পপুলার প্রপার্টিটা সে থাকতে পারতেছে, আবার এটা প্রাইস বাড়তেছে, যেটা অন্য যে কোনো জায়গা থেকে সবচেয়ে বেশি প্রাইস বাড়তেছে। এই প্রপার্টির বর্তমান যে নিয়ম, সেটা হচ্ছে $4 লক্ষ সমপরিমাণ প্রপার্টি আপনার পারচেস করতে হবে।
এটা ১ টা হতে পারে, ২ টা হতে পারে, ৩ টা প্রপার্টি হতে পারে। এইটা এবং এই পারচেজটা সম্পূর্ণ থার্ড পার্টি গভর্নমেন্ট এজেন্সি থাকে, এরা এভ্যালুয়েশন করে যে আসলে এই প্রাইসটা ঠিক আছে কিনা। এবং ব্যাংকের টাকাটাও, সেটাও ব্যাংক সার্টিফিকেট লাগে। প্রত্যেকটা ডকুমেন্টেশন হয়। কোনো শর্টকাট নাই। এটা হচ্ছে প্রপার্টির। এরপরে বিজনেস করে, যদি আপনি বড় বিজনেস করেন, কোনো একটা বিজনেসের কিছু অংশ কিনে ফেলেন, সেখানেও আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। ওইটা একটু লং প্রসেস। আবার হচ্ছে যে আপনি বন্ডে যদি স্পেন্ড করেন, সেখানেও আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। ব্যাংকেও যদি আপনি ডিপোজিট করেন, সেখানেও সিটিজেনশিপ পেয়ে যাবেন। প্রপার্টির ক্ষেত্রে হচ্ছে ৩ বছর সময়কাল। ৩ বছর পরে এটা আপনি যেকোনো তুর্কিশকে বিক্রি করে দিতে পারবেন। যে একজন ফরেনার থেকে তুর্কিশ হয়েছে সে কিন্তু না। কিন্তু সিটিজেনশিপ পেতে কিন্তু আপনার ৩ বছর অপেক্ষা করা লাগবে না। পারচেজ করছেন, ডকুমেন্টেশন করছেন, এপ্লাই করছেন, ৬ থেকে ১ বছরের মধ্যে ফুল ফ্যামিলি পেয়ে যাবে, ১৮ বছরের নিচে যারাই আছে। পাশাপাশি যারা চাকরি করতেছে, শুধু চাকরির জন্য অনেকে যায়। যাদের এখানে অ্যাডমিন লেভেলের চাকরি আছে, খুব ভালো কন্ডিশন, যে টার্কিশ কোম্পানি এদেরকে নিয়ে গেছে, এইরকম লেভেলের চাকরি যেটা। এই চাকরিগুলোর ভিসা হয়, অন্যান্যগুলোর ভিসা হয় না। তো এই চাকরি করলেও আপনি যদি টানা ৫ বছর চাকরি করেন, ট্যাক্স পে করে যান, ৬ বছরের সময়কালে আপনি সিটিজেনশিপের জন্য এপ্লাই করতে পারবেন। আর এইখানের কোনো সিটিজেনশিপেরতেই আপনার ভাষার কোনো এক্সাম হবে না। তারপরে টার্কিশ হিস্টোরিক্যাল, কালচারালের এগুলোর কোনো ইন্টারভিউ হবে না। পুরো অ্যাপ্লিকেশনটাই হচ্ছে অনলাইন। সাবমিট করবেন, ডকুমেন্টেশনের উপরে আপনি আপনার চেক হয়ে সিটিজেনশিপ পেয়ে যাবেন। যেটা ইউরোপের সব দেশেই আপনার এক্সাম থাকবে, অনেক কিছু আছে। সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সোশ্যাল সার্ভিস থাকতে লাগবে, সেগুলো লাগতেছে না। আর যারা পড়াশোনা করতেছে, পড়াশোনা করার পরে এরা ওই ৬ মাস কিংবা ১ বছর একটা সময় পায় জব সার্চিং এর জন্য। এবং জব হয়েও যায়, কারণ ভাষা শিখে সবাই। এখানে 99% মানুষই ফার্স্ট 1 ইয়ার ভাষা শিখে এরপরে কোর্সে যায়। কারণ সরকারি স্কলারশিপে যায় যেহেতু। তো সবাই ভাষাটাও পারে। মানে টার্কিতে বাংলাদেশী যারা থাকে, দিন শেষে কেউ আর ফরেনার ফিল করে না। সবাই টার্কিশ ফিল করে, যেহেতু ভাষাটা ১ম সে শিখে ফেলে। তো এইভাবে হচ্ছে মাইগ্রেশনের অপশনগুলো, এবং সবগুলোতেই সে অ্যাট দ্য এন্ড সিটিজেনশিপ হচ্ছে এবং ফুল ফ্যামিলি সিটিজেনশিপ পাচ্ছে। এবং টার্কিতে আরও একটা মজার বিষয় হচ্ছে যে সে তার নাম পরিবর্তন করতে পারে। সিটিজেনশিপ হওয়ার আগে তাকে একটা অপশন দেয়। সে কি তার নাম পরিবর্তন করতে চায় কিনা? সে তার নামও পরিবর্তন করতে চায়, তাইলে সে টার্কিশ নামও রাখতে পারে। শর্টকাট। এইজন্য তাদের যে বেবিরা, বাচ্চা-কাচ্চা সবার একটা সুযোগ থাকে যে ইউ ক্যান ফিল মোর টার্কিশ ইফ ইউ ওয়ান্ট টু বি। যেটা অন্যান্য দেশে এরকম অপশন থাকে না। এবং টার্কির ভেতরেও এথনিসিটি আছে বিভিন্ন, কিন্তু সবাই আন্ডার টার্কি। সবাই টার্কিশ এথনিসিটি। কেউ টার্কিশ এথনিসিটির ব্রেকেট দিয়ে কুর্দিশ নাই। একটা এথনিসিটি, একটাই স্ট্যান্ডার্ড। যেটা ওই মালয়েশিয়াতে ছিল না। আমি মালয়েশিয়া যখন ছিলাম, ইন্ডিয়ানদের জন্য আলাদা, আপনার মালেদের জন্য আলাদা, চাইনিজদের জন্য আলাদা। সরকারি চাকরির ক্ষেত্রেও এদের কোটা সিস্টেম। টার্কিতে এরকম কোটা সিস্টেম নাই। একটাই কোটা। ইদার টার্কিশ অর ফরেনার। আপনার আন্ডারস্ট্যান্ডিং এ এই সিটিজেনশিপ নেওয়ার পরে শেষ কোথায়? মানে এটা কোন দিকে লিড করবে ইভেনচুয়ালি? তারা কিভাবে স্টেবল হবে? বাবা-মা কি সহ সিটিজেনশিপ হইতে পারবে কিনা? এটা হচ্ছে যে, মানে যার পরিবার, যে আমি যদি আমার পরিবার হয়, তাহলে ১৮ বছরের নিচে মানুষগুলো আমার পরিবার। আমার বাবা-মা আর আমার পরিবার নাই। ১৮ বছর উপরে যে চলে গেছে সে তো আর আমার পরিবার না। সে আমার বাবা-মার পরিবার। তো এই সিস্টেমে, মানে আমার সারনেম যার আছে তার হাসব্যান্ড ওয়াইফ, ওই সিস্টেমে আরকি। কিন্তু আমার বাবা-মার জন্য আলাদা নিতে হবে, আমার জন্য আলাদা করতে হবে। কিন্তু আমার বাচ্চা যারা ১৮ বছরের নিচে আছে তারা আমার আন্ডারেই থাকবে। ওই রেসিডেন্সির ক্ষেত্রেও একই নিয়ম। এবং অনেকে আছে ওয়েস্ট থেকে টার্কিতে চলে আসে। টার্কি কিন্তু আরেকটা পৃথিবীতে বিখ্যাত। এক হচ্ছে চিকিৎসা, দ্বিতীয় হচ্ছে রিটায়ারমেন্টের জন্য। ইউরোপিয়ানদের ফার্স্ট চয়েস থাকে টার্কি অ্যাজ এ রিটায়ারমেন্ট প্লেস। টার্কিতে এমন কিছু শহর আছে, আমি নিজেই গেছি, ব্রিটিশ শহর, জার্মান শহর, মানে আনঅফিসিয়ালি। ওইখানকার ডিজাইন, ফুড মেনু সব কিছু ব্রিটিশ স্টাইল। ব্রিটিশরা যখন রিটায়ার্ড হয়ে যায়, তারা যে ২,০০০ পাউন্ড পায়, যেটা ওইখানে থাকতে পারবে না। এখানে তারা ১,০০০ পাউন্ড দিয়ে রেগুলার এক্সপেন্স, 500 পাউন্ড দিয়ে তাদের ডাইনিং, আরও 500 থেকে যাচ্ছে। মানে দে ক্যান ফিল লাইক এ কিং। জার্মানরা আছে, আপনার ব্রিটিশরা আছে, এমন আছে বাংলাদেশিরাও, আমার জানা মতোই আছে যে রিটায়ারমেন্টের জন্য সে টার্কি চুজ করে রাখছে। সে সুইজারল্যান্ডে থাকতেছে, সব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে থাকতেছে। ওইখানে থেকে তারা বোর, টায়ার্ড। রিটায়ারমেন্টটা তারা একটা সেফ, মুসলিম কেন্দ্রিক এরকম একটা দেশে থাকতে চায়। এবং পুরো পৃথিবী থেকে, মানে শুধু মুসলমান না, ধর্ম ছাড়া যারা খ্রিস্টানরা আছে তারাও টার্কিতে থাকে। কারণ টার্কির যেই এখনও যে কালচারাল যে ভ্যালুটা আছে সেটা খুবই স্ট্রং। নেইবারদের সাথে আচার আচরণ, এই জিনিসগুলো খুবই, খুবই ভালো আরকি। ভাইয়া, আমাদের তো অনেকে বিজনেস করতে চায়।
এখন যারা মনে করেন যে 4.5 কোটি টাকা দিয়ে সিটিজেনশিপ নিবে অথবা যারা বিজনেস করবে, তারা তো বোঝার চেষ্টা করে যে বিজনেস অপরচুনিটি কী আছে। সো সেদিকে আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স আসলে কিভাবে একজনকে বিজনেস করতে পারে, কিভাবে কি হইতে পারে, বিজনেসের সুবিধাগুলো কি? বিজনেসের ক্ষেত্রে আমি যেটা বলব, টার্কি কিন্তু একটা বড় দেশ এবং এটার পাশে বর্ডার কান্ট্রিগুলো আছে। তো এটা একেবারে একটা ইন্টারন্যাশনাল মার্কেটে বিজনেস করার মতো। তো আপনি যদি বিগিনার লেভেল হন, ওইটারও অপশন আছে। অ্যাডভান্স লেভেল হলে ওইটারও অপশন আছে। বিগিনার লেভেল হলে আমি বলব টার্কিতে কী প্রোডাক্ট, কী জিনিস পুরা সর্ববিশ্বের মধ্যে চলতেছে। ফার্স্ট অফ অল টার্কি একটা ট্যুরিস্ট কান্ট্রি। ওয়ার্ল্ডের প্রতিবারই টপ 5 এর মধ্যে থাকতেছে ইস্তাম্বুল এবং অন্যান্য শহরগুলো। তো ট্যুরিস্ট কেন্দ্রিক যেকোনো বিজনেস আপনি সাকসেস হয়ে যাবে। অল্প সময়ের ডেটা নিয়েই আপনি ট্যুরিস্ট বিজনেসে ঢুকে যেতে পারেন যদি আপনি বিগিনার লেভেলে থাকেন। আর আপনি যদি অ্যাডভান্স লেভেলে থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো একটা প্রোডাকশনে আছেন, কোনো একটা বিজনেসে আছেন, যে এক্সিস্টিং বিজনেসটা আপনি করতেছেন, সেই সম্পূর্ণ বিজনেসটাই আপনি চাইলেই টার্কিতে শিফট করতে পারবেন। কারণ টার্কিতে ডোমেস্টিক নিড আছে, ইন্টারন্যাশনাল নিড আছে এবং এখন বর্তমানে যে ট্যাক্সেশন, ট্যারিফ, এগুলোরও অ্যাডভান্টেজ আপনি নিয়ে নিতে পারবেন। আর টার্কি প্রপারলি প্রিপেয়ার ফর বিজনেস। আপনার রোড বলেন, টেকনোলজি বলেন, এক্সিস্টিং বিজনেস আপনার থাকলে আপনি চাইলেই ওই পুরো বিজনেসটাই সুইচ করতে পারবেন। টার্কিতে কাস্টমারের কোনো অভাব নাই, ডোমেস্টিক বলেন আর ইন্টারন্যাশনাল বলেন। সো ভাইয়া, টার্কি যদি যারা পড়াশোনা করতে যায়, অনেকে তো ইনভেস্ট করার টাকা নেই। তো স্টুডেন্টদের জন্য কেন ইউনিভার্সিটিগুলোতে যাওয়াটা মেক সেন্স করে? এবং যারা বিভিন্ন, আমাদের তো অনেক ফ্যাকাল্টিরা সারা পৃথিবীতে ওয়েস্টার্ন বিভিন্ন কান্ট্রিতে আছে, তারা অনেক সময় ইসলামিক ভ্যালুজের জন্য একটা মুসলিম মেজরিটি কান্ট্রিতে থাকতে চায়। আমি একটা জিনিস শুনছি, সেটা হচ্ছে গিয়ে যে অনেক ক্ষেত্রে নাকি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার থেকে টার্কিতে পড়া সস্তা। সেই জায়গাটা থেকে আমাদের ছেলেমেয়ে তো এখন অনেকেই দেশে দেশে বাইরে পড়তে যায়। সেক্ষেত্রে টার্কি কেন একটা ভালো অপশন হতে পারে স্টুডেন্টদের জন্য, আর টার্কি কেন একটা ভালো অপশন হতে পারে বিভিন্ন দেশের ফ্যাকাল্টিদের জন্য যারা আসলে মুসলিম মেজরিটি কান্ট্রিতে থাকতে চায়। টার্কির যে বিষয়টা, ফ্যাকাল্টি কিংবা আমাদের এডুকেশন এবং এক্সপেন্সেসের এগেনস্টে আমরা যা পাচ্ছি তা অর্থিত না। এটা যে কোনো দেশের সাথে কম্পেয়ার করলে আমরা অর্থিত না। আমরা যে অফার করতেছি স্টুডেন্টদেরকে। তো টার্কির ফার্স্ট অফ অল হচ্ছে এরা স্কলারশিপ দিচ্ছে এবং টার্কির যে বেসমেন্টটা, মানে এরা এমনভাবেই করছে যে তুমি আসলে তুমি টার্কিশ হয়ে যাবা অটোমেটিক। এরকম না তুমি আসতেছো পড়তে আর পার্ট টাইম জব করতে। টার্কির কনসেপ্টটাই এরকম না, যেখানে পড়বা আর আর্ন করবা, এইরকম না। টার্কির কনসেপ্টটা আসছো তুমি টার্কিশ হয়ে যাও, তুমি এখানে কন্ট্রিবিউট করো, তুমি এখানে থেকে যাও, তোমার রেজাল্ট ভালো হলে আমরা তোমাকে সব কিছু দিব। প্রথমত স্কুল থেকেই টার্কিতে স্কলারশিপে যাইতে পারে। যারা স্কুল থেকে যায়, মানে 10 গ্রেডের পরে কলেজটা টার্কিতে যেয়ে পড়তে পারে। এটারও খুব সুন্দর। এবং আমার দেখা জানা মতে প্রত্যেকটা ছেলেপেলেই যারাই স্কুল থেকে গেছে, তারা ইউনিভার্সিটিও শেষ করছে এবং তারা টার্কির সোসাইটির ভেতরে, টার্কির বিভিন্ন অর্গানাইজেশনের ভেতরে এমনভাবে ঢুকে গেছে, মানে আমাদের গর্বের কারণ হয়ে গেছে এখন তারা। এই হাক্কান ফিদার সাথে আপনার এই ওয়াজ করে বিভিন্ন অ্যাক্টিভিটিতে এরদোয়ানের সাথে ছবি তোলা বাংলাদেশি ছেলেপেলেদের এইরকম একটা অবস্থা, যারা গোড়া থেকে শুরু করছে। আর যারা ইউনিভার্সিটি লেভেলে আসছে তারাও, মানে টার্কিশ হয়ে যাও, আর না হলে তোমার জন্য ইউরোপ আছে, ইউরোপে চলে যাও। ব্যাপারটা হচ্ছে এরকম। অন্যান্য যারা ইউনিভার্সিটিতে আসছে স্কলারশিপে কিংবা স্কলারশিপের ছাড়া বাইরে, তারা অনেকেই আপনার ফার্স্ট ইউরোপের দিকে চলে গেছে। আর যারা তুরস্কে থাকছে 90% এরাই বিভিন্ন অ্যাসোসিয়েশন আর হচ্ছে একাডেমিশিয়ান হয়ে গেছে। যারা স্কুল থেকে আসছে অনেকেই একাডেমিশিয়ান হয়ে গেছে এবং এরা টার্কিশ হয়ে চাইলেই হইতে পারে নিয়ম অনুযায়ী, কিন্তু তারা টার্কিশ না হয়ে বাংলাদেশি হিসেবে থাকতেছে। কারণ ইন্টারন্যাশনাল কোটাতে তারা স্যালারি পাচ্ছে আর অনেক বেশি এবং তারা এরকম না যে খুব কষ্ট করে একটা জব পাইছে। তাদের 2-3টা ইউনিভার্সিটি থেকে তারা না যেয়ে একটাতে গেছে, এইরকম একটা অবস্থা। এবং অন্য ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে একাডেমিশিয়ান, সেও এখানে জব পাইছে প্রফেসর হিসেবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে। আমাদের এশিয়াতে যেহেতু এশিয়ান টিচাররা কম হওয়ার কারণে এশিয়ান টিচারদের, মানে অ্যাব্রোডের ব্যাকগ্রাউন্ড এবং এশিয়ান ব্যাকগ্রাউন্ড, এ সব কিছু মিলিয়ে টার্কি এটাকে খুব প্লাস পয়েন্টে দেখে। যারা টার্কিতে পড়াশোনা করতেছে তারা তো একাডেমিশিয়ান হচ্ছে, যারা বাইরে থেকে আসছে তারাও হচ্ছে। আর টার্কিতে প্রচুর পরিমাণে ইউরোপের মতো অনেক রকমের ফ্যাকাল্টি আছে, আমাদের দেশে 4-5টা ফ্যাকাল্টি এরকম না। এবং ভাষাগত আমাদের যে একটা অ্যাডভান্টেজ আছে ইংলিশ হওয়ার কারণে, এই জন্য প্রচুর, যে কেউই চাইলেই টার্কিতে একাডেমিশিয়ান হিসেবে জব করতে পারে মোটামুটি, ইউনিভার্সিটির অভাব নেই। আর যারা স্টুডেন্ট আছে তারা তো চাইলেই করতে পারে। আমি শুনছি টার্কির ওয়েদার অনেক ভালো। পুরো বিশ্বটা টার্কির মধ্যে আছে। 12 মাসে আপনি যদি চান যে 12 মাসে আমি আমার মন করা মনের মতো ওয়েদারে আমি থাকবো, তাহলে আপনি সেই শহরেই থাকতে পারবেন। ইউরোপের সাথে কম্পেয়ার করলে
তুর্কির ঠান্ডাটা হচ্ছে ইস্তাম্বুলের ক্ষেত্রে এরা 2 সপ্তাহের জন্য স্নো আসবে, 2 সপ্তাহের মধ্যে 2-1 বার স্নো আসবে, মানে ছবি তোলার জন্য ঠান্ডা আসছে এরকম একটা বিষয়। আর সামার কিংবা নাতিশীতোষ্ণ অনেকগুলো শহর আছে, গ্রিনের জন্য শহর আছে, এবং পুরো তুর্কিটা কিন্তু 3 ধরনের সাগর দিয়ে বেষ্টিত। 3 ধরনের সাগর দিয়ে বেষ্টিত হওয়ার কারণে এনভায়রনমেন্টাল বিশাল ডিফারেন্স আছে। ব্ল্যাক সিতে পুরোটাই গ্রিন, মেডিটেরিয়ানটা পুরোটাই হচ্ছে আপনার ইতালি কিংবা স্পেনের মতো ভাইব, আর মারমারা সি হচ্ছে ইউরোপের ইস্তাম্বুলের এই দিক দিয়ে। তুরস্কে এমনও মানুষ আছে, বিশেষ করে ইউরোপিয়ানরা, এরা শহরের সাথে সিজন ম্যাচ করে করে থাকে যারা রিটায়ারমেন্ট হয়ে যায়। এবং তুরস্কের ওয়েদার এবং ইস্তাম্বুলও 7 পাহাড়ের শহর হওয়ার কারণে ইস্তাম্বুলের অনেক সময় মিডল ইস্ট থেকে গরম হাওয়া আসতেছে, ইউরোপ থেকে ঠান্ডা হাওয়া আসতেছে, আফ্রিকার গরম হাওয়া আসতেছে। 1 সপ্তাহের মধ্যে আপনি 3 রকমের ওয়েদারের ফিল পেয়ে যাবেন, এবং অসাধারণ ওয়েদার। কিছু সময়ের জন্য ঠান্ডা থাকে, আর কিছু আছে ভেতরের শহর, ওইখানে ঠান্ডা থাকে, কিন্তু ওইদিকে আমরা বাংলাদেশিরা খুব একটা থাকে না, শুধুমাত্র স্টুডেন্টরা থাকতেছে। তো কেন আপনি টার্কিতে আছেন? টার্কির কোন জিনিসটা আপনাকে খুব অ্যাট্রাক্ট করে? টার্কি আসলে এই ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী একটা দেশ। আবহাওয়াটা খুবই সুন্দর, এবং ইস্তাম্বুল একটা ড্রিম সিটির মতো। অন্যরকম। আমি টার্কিতে থাকা অবস্থায় টার্কিতে প্রচুর রকম মানুষের সাথে যখনই পরিচয় হই, কথা বলি, সবাই বলে যে ইস্তাম্বুল আসলেই অন্যরকম। কেউ আছে ফ্রান্স থেকে আসছে, কেউ ইতালি থেকে ভ্রমণে আসছে, কিন্তু ইস্তাম্বুলের প্রতি, টার্কির প্রতি একটা অন্যরকম ভালোবাসা, ভালো লাগা, আবহাওয়া বলেন। এবং ইস্তাম্বুল কিন্তু 7 পাহাড়ের শহর। ওই সময়ে রোমান সভ্যতার শহরগুলো এরা পাহাড় কেন্দ্রিক করে শহর বানাতো। তো এই জন্য সবসময় পাহাড়ের মতো উঁচু নিচু, আবার চারপাশে সাগর বেষ্টিত একটা শহর, মানে অন্যরকম। আর ইতিহাস তো আছেই পাশাপাশি। সো টার্কিতে আপনি কত বছর ধরে আছেন? আমি টার্কিতে 5 বছর ধরে আছি। এর আগে আমি মালয়েশিয়ায় ছিলাম 5 বছর। সো টার্কিতে আপনি মানে প্রফেশনালি বা স্টুডেন্ট হিসেবে কি করছেন? এখন আমি মেডিকেল ট্যুরিজমের সাথে আছি টার্কিতে। তুরস্ক কিন্তু হচ্ছে ইউরোপের মধ্যে অন্যতম একটা দেশ, যেটা প্রচুর পরিমাণে হেলথ ট্যুরিজমে আগায় আছে, এবং এরা কোভিডের সময় এটার প্রমাণ তারা দেখাইছে। পাশাপাশি ফার্স্ট ওয়ার্ল্ডের যারাই লং সিরিয়ালে থাকতে হবে এই টাইমগুলোর জন্য এরা সবাই টার্কিতে চলে আসে। এবং টার্কির প্রচুর পরিমাণে হসপিটাল, এদের আবার ইউকেতে আছে, আমেরিকাতে আছে, ইউরোপেরও কয়েকটা দেশেই আছে। তো এরা আবার চেক আপটা রিশিডিউল করতে পারে। এবং টার্কির ক্ষেত্রে হচ্ছে খুব দ্রুত সময়ে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট অন্য দেশে 7 দিন 8 দিন, তুরস্কে 3 দিন। সার্জারি ওগুলো সব দ্রুত সময়ের মধ্যে আসে। আর আবহাওয়া ঐতিহাসিক কারণ হওয়াতে যখনই মানুষ ইস্তাম্বুলে আসে, তারা ভুলে যায় যে তারা মেডিকেলের জন্য আসছিল। তারা ভ্রমণ করে এর মধ্যে দিয়ে মেডিকেল চেক আপ টেক আপ করে ঘুরে ফিরে কাজ মানে শেষ হয়ে যায়। যেটা আমরা চিন্তা করি সেটা ওইখানে একটা রিল্যাক্স ভাবে ঘোরাফেরার মধ্যে দিয়ে কাজগুলো হয়ে যায়। সো আপনার ধরেন ইউরোপ বা আমেরিকার মানুষ কেন টার্কিতে চিকিৎসা করাতে আসে? ইউরোপ এবং আমেরিকায় এদের ইউরোপের প্রত্যেকটা দেশেই এখন মেডিকেল সিচুয়েশন খুবই খারাপ। লং সিরিয়াল, এবং ঊর্ধ্ববয়সী মানুষরা খুব বেশি, নার্সের জন্য সমস্যা। যারাই আর্থিকভাবে সচ্ছল আছে, সময়ের খুব দাম, তারা টার্কিতে এসে করে ফেলে। এবং টার্কির যে হসপিটালের যেই প্রফেসররা, এরা খুব ভালো রেকমেন্ডেড, এরা ইউরোপ থেকে স্টাডি করে আসছে। এবং মানে ওয়ার্ড অফ মাউথ, যারা ইউরোপিয়ান একজন করে গেছে, সে আবার তার এই সমস্যার কেন্দ্রিক সিমিলার কাউকে বলতেছে ওই প্রফেসরটা ভালো। এবং টার্কির যে প্রাইভেট হসপিটালগুলো আছে, মানে টপ গ্রেডের, এদের সবার কাছে খুব ভালো ভালো সার্জনরা রয়েছে। এই জন্য প্রচুর পরিমাণে এরা সার্জন চেক করে করে আসে। এবং টার্কিরও একটা বিশাল অ্যামাউন্টের মানুষ কিন্তু ইউরোপে জীবনযাপন করছে। টার্কিশ ইউরোপিয়ানরাও তুরস্কে চলে আসে চিকিৎসার জন্য। এরা ওইখানকার চাইতে এইখানকারটাকে আরো বেশি মানে বিশ্বাস করে, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড রুট কিন্তু টার্কিশ। টার্কির খরচটা চিকিৎসার খরচ কি অনেক বেশি না? এটা অবশ্যই বেশি না। আমার যে রিসার্চ অনুযায়ী আমি যখন থাইল্যান্ডের প্রাইসগুলো দেখছিলাম, সিঙ্গাপুরের প্রাইসগুলো দেখছিলাম, তার চাইতে টার্কির প্রাইস কম। আমি বেশি পাই নাই একটাতেও। এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে এরা অনেক রকমের বাধ্যতামূলক টেস্ট দিয়ে রাখছে। যেমন কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে দেখলাম অনেক রকমের ফোর্সফুল টেস্ট দিয়ে রাখছে। কিছু কিছু টেস্ট থাকে, কিছু কিছু চিকিৎসা থাকে যে ইন্টারন্যাশনাল প্রাইস থাকে, কিন্তু টেস্টটা ওই প্রাইজের মধ্যে থাকে না। তো সিঙ্গাপুরের টেস্টের প্রাইস প্রচুর হাই থাকে। টার্কিতে কম্পিটিটিভ মার্কেট, মানে এত পরিমাণে হসপিটাল, এই গ্রেডের হসপিটাল আছে, তো এদের সবার একটা 10-20% চেঞ্জের মধ্যে প্রাইসটা থাকে। যেখানে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে লিমিটেড কিছু হসপিটাল আছে, এবং এরা ম্যাস এশিয়ানদেরকে চিকিৎসা দিচ্ছে।
সেখানে তার্কি বিশাল বড় দেশ তাহলে হওয়াতে আপনার কাছে কি মানে বাংলাদেশে তো অনেকে সিঙ্গাপুরে বিশাল টাকা খরচ করে চিকিৎসার জন্য, একটা বড় অংশ ইন্ডিয়াতে যায় সুচিকিৎসার জন্য, কিন্তু সুচিকিৎসা পায় না। আবার থাইল্যান্ডের বার্মিংহামে তো বাংলাদেশিরা ভর্তি। তারা বাংলাদেশিরা কেন চিকিৎসার জন্য টার্কিকে কনসিডার করে না? এইটা শুধুমাত্র এশিয়ার পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে থাইল্যান্ড, সিঙ্গাপুর এই মার্কেটটা ধরতে পারছে। তুরস্ক ৮ ঘন্টার একটা ডাইরেক্ট ফ্লাইটের কস্টটা একটু বেশি এবং বাংলাদেশির সংখ্যা কম হওয়ার কারণে এটা ওয়ার্ড অফ মাউথে অত একটা পরিচিত না, যেভাবে ইউরোপের মার্কেটে পরিচিত। ইউরোপের মার্কেটে সবাই জানে, এমনকি মিমও আছে। যখন ইউরোপিয়ান একজন টার্কি থেকে ব্যাক আসে, পাসপোর্ট কন্ট্রোলে সে তাকে চিনতে পারে না, এরকম মিম আছে। তখন বলে কোথা থেকে আসছেন, টার্কি থেকে আসছে, আচ্ছা ঠিক আছে তাহলে যাও। এইরকম মানে ইন্টারন্যাশনাল মিম টার্কিকে নিয়ে আসে। কিন্তু এশিয়া এবং টার্কির মধ্যে একটা অনেক দূরত্ব হয়ে যাওয়ার কারণে মানুষ কাছের দেশগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যায়। কিন্তু প্রাইজের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে এবং অপশনের ক্ষেত্রে টার্কি ওয়ে বেটার। আমাদের দেশের ছেলেমেয়েরা সাধারণত যখন পড়াশোনা, ব্যবসা এগুলো চিন্তা করে, তারা প্রায় সবাই ওয়েস্টে যায়, অলমোস্ট সবাই ওয়েস্টে যায়, এবং তারা কোনো মুসলিম মেজরিটি কান্ট্রিতে চুজ করে না। তো সেই জায়গা থেকে আপনার গত ৫ বছরের অভিজ্ঞতায় কেন অনেক ক্ষেত্রেই আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলি বা লং টার্ম থাকার জন্য বলি, স্পিরিচুয়াল সিকিউরিটি বলি, কেন আপনার কাছে মনে হয় যে টার্কি আসলে একটা খুবই ভালো অল্টারনেটিভ, যেটা আসলে মুসলমানরা ইগনোর করতেছে? প্রথমত হচ্ছে জ্ঞানের স্বল্পতা আমি বলবো, এবং টার্কির যে মার্কেটটা, টার্কি নিয়ে ইউরোপিয়ানরা বেশি হই হুল্লোড় করে, এই জন্য এশিয়ানরা এটা পিছিয়ে গেছে। পাশাপাশি এশিয়ান যে দেশগুলো আছে, এশিয়ান যে আমরা আছি, সাউথ ইস্ট এশিয়ার মানুষরা, আমরা অর্থের জন্য যে সকল দেশগুলোতে যাই, সবাই একই মানে শিপের মতো করে একই জায়গায় যাচ্ছে। তো এইটার কারণে হচ্ছে টার্কি সম্পর্কে মানুষ অনেক পিছিয়ে আছে। টার্কি কিন্তু পিছিয়ে নাই, টার্কি কিন্তু অনেক আগায় আছে। যেটা আপনি বললেন স্পিরিচুয়াল ক্ষেত্রটা, মানুষ বাংলাদেশ থেকে একটা দেশে যায় আর্থিক সচ্ছলতার জন্য, পারিবারিক ভাবে সচ্ছল হওয়ার জন্য। কিন্তু সচ্ছল হওয়ার পরে কি চায় মানুষ? সুন্দরভাবে যে জায়গায় আমি থাকতেছি সেই জায়গাটা সিকিউর, আমার ধর্মীয় ক্ষেত্রগুলো ঠিক আছে। তো তুরস্কের ব্যাপারটা হচ্ছে যে আপনার সচ্ছল হয়ে যাওয়ার পরে কি চান সেটা আপনি তুরস্কে পাবেন। ইউরোপের দেশগুলোতে সচ্ছল হওয়া পর্যন্ত আপনি পাবেন। সচ্ছল হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আর ইউরোপটা ভালো লাগবে না আপনার কাছে। আপনি দেশে আসবেন, নিয়মকানুন কখনোই কানেক্টেড হইতে পারবেন না। কিন্তু টার্কি এমন একটা জায়গা, আপনি ওখানে লিভ করে এদের মানুষের সাথে কানেক্টেড হইতে পারবেন, সোসাইটিতে কানেক্টেড হতে পারবেন। এবং মৌলিকভাবে আমরা মুসলমান হওয়ার কারণে আপনি চিন্তা করেন প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান একসাথে পালন হচ্ছে, একসাথে উদযাপন হচ্ছে, ছুটিগুলো পাচ্ছেন আপনি, যেটা অন্য কোনো দেশেই আপনি ফার্স্ট ওয়ার্ল্ডে পাচ্ছেন না। মুসলিম দেশ যেগুলো আছে সেখানে তো আমাদেরকে থার্ড সিটিজেন হিসেবে দেখে এরা। খুবই লো কোয়ালিটির অবস্থায় আমরা লিড করতেছি। তুরস্ক ওই রকম তো নাই। পাশাপাশি তুরস্কের প্রত্যেকটা মানুষই যে ক্ষেত্র থেকে জীবনযাপন করবে, সর্বশেষ পর্যায়ে এসে সে নাগরিক হতে পারবে। স্টাডি বলেন, রেসিডেন্সি বলেন, জব বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সবকিছুর একটা লাস্ট পাথওয়ে আছে। এবং এটা খুব ইজি স্ট্রাকচার, এরকম না যে খুব ফ্যান্সি, খুব ডিস্টার্বিং, খুব রুলস রেগুলেশন, এরকম না। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তুর্কিশ গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলেও আপনি দেখতে পারবেন সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড। তুরস্কের যে নিয়ম ব্যবস্থাটা আমাদের মানে ফার্স্ট ওয়ার্ল্ডের যেই ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো আছে, ওরা কিন্তু কমন লতে চলে, রোমান লতে না। টার্কি কিন্তু ইউরোপ স্ট্যান্ডার্ড, রোমান লতে চলে। এই কারণে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এই সকল কিছুই রোমান ল যখন ফলো হয়, তখন হচ্ছে যারা সংখ্যালঘু কিংবা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় প্রথমে। আর ফার্স্ট ওয়ার্ল্ডের ক্যাপিটালিজমের যেই মডেলটা, ওইটাতে ধনীদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তো এই জন্য তুরস্কের যে মিডল ক্লাস ফ্যামিলি খুব ভালো একটা লাইফ লিড করে, যেটা তুরস্কে মানুষ আছে তুর্কিশরা তারা বুঝে না। যারা আমরা ফরেন কান্ট্রি থেকে আসতেছি কিংবা অন্য দেশের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষরাও এসে এরা সারপ্রাইজড হয়ে যায়। আমি যখন জাপানে গেছি, আমি যখন জর্জিয়ায় গেছি, আমি যখন আপনার থাইল্যান্ডে গেছি, আমি ওই দেশের সিটিজেনদেরকে রেস্টুরেন্টে মোস্ট অ্যামাউন্ট পার্সন ছিল না, ট্যুরিস্টরা ছিল মোস্ট অ্যামাউন্ট পার্সন। আর তুরস্কে তুর্কিশ মানুষের ভরপুর রেস্টুরেন্টগুলো, জায়গাগুলো, ক্ষেত্রগুলো, কাজকর্মগুলো। এই জন্য কিন্তু তুর্কিশ মানুষরা ইংলিশটা অত শিখে না, কারণ তারা তাদের নিজেদের মানুষকে সার্ভ করতেছে। তারা মানে গুরুর মতো কিংবা বৈদেশিক অর্থ আসতেছে বিদেশ থেকে, তাদের জন্য ভাষা শিখতে হবে এরকম ইম্পর্টেন্ট মনে করে না। তো যেই কারণে এইখানে জীবনযাপন করলে মিডল ক্লাসের একটা লাইফ আছে এবং সিকিউর একটা লাইফ। এবং এরদোয়ান সরকার এই টার্গেটই ছিল যে যখন সে ক্যাম্পিং করে প্রথমবার, তখন সে বলছিল যে মিডল ক্লাসের সবার একটা ভালো অবস্থান হবে, সবার মিডল ক্লাসের একটা হাউস হবে, একটা কার হবে।
যেটা তুর্কিতে দেখা যাচ্ছে। অহরহ রাস্তা ভর্তি কার। মানে এটা আমরা বুঝি, জানি, যারা আছে তারা এটা স্বীকার করবে। এবং মিনিমাম স্যালারি আছে, অ্যানাউন্সমেন্ট মিনিমাম স্যালারি আছে, তার নিচে কেউ কাজ করবে না। তার উপরে কাজ করবে, তার নিচে কেউ কাজ করবে না। লিগেল, ইলিগেল, ফরেনার, লোকাল, ডাজেন্ট ম্যাটার। এটা একটা খুব কমন একটা স্ট্যান্ডার্ড ওইখানে, যেটা আপনার ইংলিশ স্পিকিং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ওই রকমটা নাই। তো এই জন্য আমি ফরেনার হয়েও আমি মনে করি না আমি ফরেনার। রুলসগুলো, জিনিসগুলো একেবারে সেম সেম পাচ্ছি, কোনোভাবে আমার কাছে ওরকম মনে হয় না। এবং তারাও আমাদেরকে মুসলমান বললেই হাত দিয়ে মুসলিম ব্রাদার্স, এই যে ব্রাদার্সটা বলে, এইটা আসলে আমি কখনো কোথাও পাই নাই তুরস্ক ছাড়া। আমি মালয়েশিয়াতেও ছিলাম, কেউ ব্রাদার্স বলে নাই। মুসলিম কিন্তু আমাদের কেউ ব্রাদার্স বলে না। এই যে একটা সফট কর্নার, এই অনুভূতিটা খুবই ভালো লাগে। আপনার কাছে আমরা যখন বাইরের থেকে দেখি, আমরা দেখি যে গত 5 বছরে লিরার দাম অনেক কমে গেছে, অনেক কমছে। আবার দ্য সেম টাইম টার্কিশ ইকোনমি $1.6 ট্রিলিয়ন হয়েছে। আসলে টার্কির ইকোনমি কেমন করতেছে? টার্কির ইকোনমির যে ইনফ্লেশনটা, এটা অনেক কয়েকটা দেশেই এটা ধরে রাখা যাচ্ছে না। কিন্তু অন্যান্য দেশের সাথে টার্কির তুলনা করলে তাদের ইনফ্লেশন তো বাড়ছে, পাশাপাশি জীবনযাত্রার মান এবং বিজনেসের যে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক, সেটা কিন্তু বাড়ে নাই। টার্কি যেভাবে ইনফ্লেশনের দিকে আগাচ্ছে, সেই একইভাবে অর্থনীতিতে উন্নতির জন্য অনেক চেষ্টা করতেছে, আগাচ্ছে এবং স্টেপগুলো নিচ্ছে। যেহেতু টার্কি একটা ন্যাটোভুক্ত দেশ, মুসলিম, শুধুমাত্র একটা মুসলিম ন্যাটোভুক্ত দেশ হওয়ার কারণে টার্কি শুধুমাত্র কিছু একটা বলে প্রত্যেকটা ক্ষেত্র বিশেষে। এই জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কিংবা এই ইউরোপিয়ান, এদের প্রেশারাইজের বেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ইকোনমিক্যাল প্রেশার। তো এই রকম একটা ইকোনমিক্যাল প্রেশারের কারণে টার্কি ইনফ্লেশনটাকে এখনো কভার আপ করতে পারতেছে না। কিন্তু সে অর্থনৈতিক বলেন, তার যে কন্টিনিউয়াসলি রোড বিল্ড ইনিশিয়েটগুলো, বিজনেসগুলো এবং ওয়ার্ল্ড ওয়াইড যে ডিপ্লোমেসি, সেদিক দিয়ে কিন্তু সে খুবই ভালো পারফরমেন্স করে যাচ্ছে। আর একটা দেশ অবশ্যই সব দিক দিয়ে পারবে না। পুরো পৃথিবী কোভিডের আগে পরে খুব খারাপ অবস্থায় আছে। আর এই ইনফ্লেশনের ব্যাপারটা, এটা কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ, লেভারেজও থাকে। যাদের অর্থ আছে, যাদের ব্যবসা আছে, তারা কিন্তু এখন বেশি টাকা উপার্জন করতে পারতেছে। কারণ আগে রেন্টালটা কম ছিল। এখন ইকোনমিক্যাল ক্রাইসিস হয়ে গেলে যে বিজনেস ওন করতেছে, সে কিন্তু আরো প্রফিটে থাকতেছে। তো এটার প্লাসও আছে, মাইনাসও আছে। এখন ইম্পর্টেন্ট হচ্ছে কে কোন অবস্থায় আছে, সেই অবস্থার থেকে দেশের অবস্থার জন্য তার অবস্থা ভালো হবে না খারাপ হবে সেটা নির্ধারণ হয়। টার্কি আসলে কতটুকু ইসলামিক ভ্যালুস ধরে রাখতে পারছে? কারণ অনেকের একটা প্রশ্ন থাকে যে ইস্তানবুলে তো ড্রিঙ্কিং আছে, সব কিছুই আছে। তো আবার আরেকদিকে ডেফিনেটলি টার্কি ভয়েস রেজ করে। অন দ্য আদার হ্যান্ড টার্কি আর ইসরায়েল কিন্তু খুব ক্লোজ, একেবারেই ক্লোজ। টার্কি আপনার 5 বছরের থাকার অভিজ্ঞতায় তারা আসলে কতটুকু ইসলামিক ভ্যালুস ধরে রাখতে পারছে, নাকি তারা আসলে ইউরোপিয়ান বা লন্ডনের মতোই হয়ে গেছে? না, এইখানে আসলে একটা মানে মিশ্র প্রতিক্রিয়া আছে। যে সাইডটা দেখে সে সাইডটাকেই মনে করে এটা তার্কির সাইড। কয়েনের ২ টা পিঠ থাকে। যে পিঠটা দেখতেছে সে সেটাই মনে করতেছে। টার্কির যে ইতিহাস, এখন লাস্ট ইতিহাস হচ্ছে ১০০ বছর ধরে রিপাবলিক অফ টার্কি হয়েছে। এর আগে কিন্তু মুসলিম অ্যালফাবেট ছিল, সবকিছুই ছিল। যখনই রিপাবলিক অফ টার্কি হয়ে যায়, তখনই এরা ওয়েস্টার্নাইজ হয়ে যায়। ফোর্সফুলি বলা যায়। আজান বন্ধ করে দেওয়া হয়, স্কার্ট পরতে বাধ্য করা হয়। তো ওই জেনারেশনের যে মানুষগুলো ওই সময়কার, ওইখানে কিছু মানুষ কিন্তু টার্কি কিন্তু মিক্সড একটা জাতি। গ্রিসের লোক আছে, রোমানের লোক আছে, আর্মেনিয়ার লোক আছে, এই মিক্সড জাতির একটা দেশ কিন্তু। তো এখানে এই কারণে মৌলিক বিষয়গুলো, যে যার ফ্যামিলি থেকে যেটা শিখে আসছে তারটা সেই রকম। এমন ইসলামিক এবং এমন কমনভাবে এমন ইসলামিক এরিয়া আছে যেখানে আপনি গেলে সৌদি আরবের চাইতে ধার্মিক আপনার কাপড়ের যে আউটফিটটা না, সেটা তো এরকম। মূলত শহরের বাইরে। না, ইস্তাম্বুলের ভেতরে। ইস্তাম্বুলের ভেতরে মোস্ট লাইক ফাতি এরিয়াতে ফাতি মসজিদ আছে। ফাতিম সুলতান মেহমেদ যে দখল করছিল, ওই এরিয়াতে ইসলামিকের বিভিন্ন জামাত রয়েছে। মানে অনেক স্ট্রং এদের ভ্যালু। এরা একই দেশে যেখানে খুবই ওয়েস্টার্নাইজ আছে, সেই একই জায়গায় থেকে সে তাকে যে ক্লোজ করে রাখছে, এটা একটা চ্যালেঞ্জিং। ওই চ্যালেঞ্জিংও ধরে রাখছে। আবার একই সাথে যে মানুষটা সেকুলার, যেখানে সবাই মুসলমান এবং আপনার মুসলমান ছুটি হচ্ছে, সবকিছু হচ্ছে, ওইখানে আবার কেউ বলতেছে যে আমি এথিস্ট, আমি মুসলিম না। তো যে যেভাবে আছে স্বাধীনভাবে এটা পালন করতেছে। এখন যে মৌলিকভাবে চিন্তা করে আমি ধার্মিকভাবে চলবো, ধর্মের সাথে আমি কানেক্টেড থাকবো, সে মসজিদ পাবে, কমিউনিটি পাবে, সবকিছুই পাবে। যে চাবে না আমি ওয়েস্টার্নাইজ থাকতে চাই, একটু বাইরে সময় দিব, ওই অপশনগুলোও আছে। যেহেতু টার্কি চারোপাশ দিয়েই ইস্ট অ্যান্ড ওয়েস্টের কম্বিনেশন, তো এই কম্বিনেশনটা হচ্ছে তার চয়েস হবে যে সে কোনটা করবে। সে পেয়ে যাবে দোনোটাই। আপনার অবজারভেশনে, ধরেন আপনি যখন প্রথম টার্কিতে আসছিলেন,
আপনার ১ম টার্কিতে থাকা শুরু হয় কিভাবে? মানে সেটা কি চাকরির জায়গা থেকে? না, এটা আমার হচ্ছে কোভিড ছিল। বাংলাদেশে আমি মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে আসলাম। তখন ভাল লাগতেছিল না। টার্কি একমাত্র দেশ ছিল যে কোভিডে ওপেন ছিল। অন্যান্য কোনো দেশই ওপেন ছিল না। তো তখন আমি টার্কিতে চলে গেলাম। মানে বাইরে থাকার কারণে আর দেশের ইমব্যালেন্সটা ভাল লাগতেছিল না। দ্রুত করেই আমি তখন টার্কিতে চলে গেলাম। সেখান থেকে আপনার টার্কিতে থাকা শুরু। সেখান থেকে টার্কিতে থাকা শুরু এবং আমি কিন্তু মানে টার্কি দেখে টার্কির ভালোবাসায় পড়ছি এরকম না। আমি লাস্ট ইয়ারে ৪ মাস ছিলাম জাপান, হংকং এবং থাইল্যান্ডে। এর আগের বছর ৬ মাস হচ্ছে টানা আমি ট্রাভেল করছি। সেটা হচ্ছে ১৫টা দেশে। মানে আমি দুবাই রেসিডেন্সি নিয়ে দুবাইয়ের আশেপাশের দেশ এবং সাউথ ইস্ট দেশগুলো ভ্রমণ করছি। দেখার জন্য, বুঝার জন্য। দুবাই থেকে আমি ভাবছিলাম মুভ হব। দুবাইয়ের যে ভিডিও দেখে, ল্যাভিশ লাইফস্টাইল দেখে। বাট রিয়েলিটিটা অন্যরকম এবং অন্যান্য যেকোনো দেশে আমি গেছি, ওই সকল দেশে ১ টা ২ টা ৩ টা শহর ক্যাপিটালের মতো ফুলফিল বড় মনে হয়। কিন্তু টার্কিতে ৮৩ টা শহর আছে। মানে ৪০ টা শহর, ৩০ টা শহর, শহর থেকে শহরে বিজনেস করা যায়। এবং এত মেট্রোপলিটন ভাবে ট্রাম, মেট্রো রেল এইরকমভাবে সাজানো, মানে এটা একটা পুরো বিশ্বর মতো আমার কাছে মনে হইছে। এবং এই যে খাবারের যে মুসলমান হিসেবে মৌলিক বিষয়গুলো এবং ভাষা জানলে টার্কিটা মনে হয় যে আমার দেশ। এটা বলা যায়। মানে একটা দেশে থাকছি, মালয়েশিয়ায় থাকছি এরকম মনে হয় নাই। অন্যান্য দেশেও গেছি, খুব কম মানুষই আমি পাইছি। কিন্তু টার্কিতে বাংলাদেশিরাও যাদের ইউরোপে জব হইছে, ভালো সিচুয়েশনে ছিল, আবার অনেকে ইউরোপ থেকে মুভ করে চলে আসছে। শুধুমাত্র এই বাচ্চাদের যে শিক্ষা ব্যবস্থাদের মধ্যে আপনার এলজিবিটির যে সংমিশ্রণ, এগুলো থেকে দূরে থাকার জন্য এবং মৌলিকভাবে তারা দেখতেছে যে এই স্টাডিতে আমি আমার সন্তানকে আর কাছে রাখতে পারবো না। অস্ট্রেলিয়ার ডক্টর তুরস্কে চলে আসছে বাংলাদেশি। এরকম মানে প্রোফাইল দেখে দেখার পরে এটা আমার কাছে আরো স্ট্রংলি ফিল আসে যে আই এম হ্যাভিং এ রাইট চয়েস। সো টার্কিতে আমি যদি বোঝার চেষ্টা করি যে টার্কিতে কি পরিমাণ বাংলাদেশী আছে এবং বেশিরভাগ বাংলাদেশী আসলে কি কারণে ওইখানে আছে? টার্কিতে বাংলাদেশির সংখ্যা খুবই কম। এটা একটা প্লাস এবং মাইনাস। এটার জন্য যারা আমরা আছি খুব কমফোর্টে আছি, সবাই সবাইকে চিনি, খুব একটা ফ্রেন্ডলি সিচুয়েশনে আছে, খুব একটা ডিস্টার্বিং হয় না এবং টার্কিশ মানুষরাও বাংলাদেশের সম্পর্কে ওরকম জানে না। তো একটা ফরেন ভাইব পাই আমরা। কিরকম মানুষ আছে বলতে গেলে বলবো যে ভোট তো কিছুদিন আগেই হইছে। ৫০০ মানুষও ভোটে লিস্টেড হয় নাই। এইরকম অ্যামাউন্টের মানুষ আছে। আর যারা আছে বেশিরভাগই স্কলারশিপে আসছিল, এসে পড়াশোনা করছে, জব করে এখানেই থেকে গেছে। আর কিছু মানুষ আছে যে ফার্স্ট ওয়ার্ল্ড থেকে টার্কিতে মুভ করছে। কিছু মানুষ আছে যে মালয়েশিয়াতে ছিল, সেখান থেকেও টার্কিতে মুভ করছে। কারণ মালয়েশিয়াতে দিন শেষে পাসপোর্ট দেয় না। মৌলিক অধিকারগুলো, ব্যবহারগুলো, রেসিজমগুলো থেকেই যায়। এমনও আছে তুরস্কে এসে তুর্কিশ পাসপোর্ট নিয়ে সে আবার মালয়েশিয়ায় ব্যাক করছে। এখন ব্যাক করার পরে তার ভিসা ক্যাটাগরি সবকিছু ইজি হয়ে গেছে। এইরকমও আছে। সো টার্কিতে যদি একটা মানুষ যদি চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি তো ভাইয়ের পডকাস্ট শুনলাম, এখন আমি একবার ঘুরতে যাই, তাহলে সেক্ষেত্রে টার্কিতে একটা ফ্যামিলি দুই সন্তান আর বাবা মা আর ২ সন্তান যদি ১ সপ্তাহ থাকতে যায়, অন এন এভারেজ কীরকম খরচ হতে পারে ঘুরতে যাওয়ার জন্য? এইটা আপনার স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে আপনার $30 to $60 পার নাইট হোটেল পেয়ে যাবেন। আর $30 to $60 ফুড আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মানে মিনিমাম চয়েস। আর ম্যাক্সিমাম তো 4 স্টার, কোনো 5 লিমিট স্টার, নাই? ওটার কোনো লিমিট নাই। মিনিমাম চয়েস এইভাবে আপনার একটা স্ট্যান্ডার্ড, সেফটি, সিকিউর এবং হিস্টোরিক্যাল শহর ভ্রমণ করবেন। মানে অন্য দেশ শুধু দেশ কিংবা একটা শহর ভ্রমণ করতেছেন। কিন্তু টার্কি ৭ দিনেই যে পরিমাণ জিনিস আপনি দেখতে পারবেন, শুধু হেঁটে, হেঁটে ওইটা আপনার কাছে মনে হবে যে টিকেট কেটে দেখার মতো। তো এই জিনিসটা মাথায় রাখলে তখন ওই সো মিনিমাম কেউ যদি ঘুরতে যায় ৭ দিনের জন্য তার কি ইস্তানবুলেই মূলত থাকা উচিত না কোন শহরে যাওয়া উচিত? এটা তার উপর ডিপেন্ড করে। টার্কি ট্রান্সপোর্টেশন খুবই ভালো। ডোমেস্টিক ফ্লাইট আর বাসের প্রাইস অলমোস্ট একই রকম। সে যদি অ্যাডভেঞ্চার পছন্দ করে, সে যদি গ্রিন পছন্দ করে, সে যদি সি পছন্দ করে, সে শহর চেঞ্জ করতে পারবে। ইস্তাম্বুল থেকে ডোমেস্টিক ফ্লাইট হচ্ছে কন্টিনিউয়াসলি। ফ্লাইটগুলো আপনার $30 থেকে $60 এর মধ্যেই থাকতেছে কিংবা $100 এর মধ্যে থাকতেছে। সো টার্কিশ এয়ারলাইন্সে হচ্ছে গিয়ে ৮ ঘন্টা। আর যদি আমি যদি আমি আর কোন ফ্লাইটে একটা ইকোনমিক প্রাইস পাওয়া যায়? আপনি এখান থেকে ইন্ডিগো পাবেন। মিডল ইস্টের সবগুলোই টার্কিতে করে মিডল ইস্ট হয়ে। কোনোটা কাতার, কোনোটা দুবাই, কোনোটা গালফ কান্ট্রি মানে বাহরাইন। মিডল ইস্টের সবগুলাই পেয়ে যাবেন। আর এশিয়ার থেকে পাচ্ছেন আপনি এ ইন্ডিগো পাবেন, ইথিওপিয়ানও পাবেন। বেশিরভাগ বোধহয় কাতার এয়ারলাইন্সে যায় বা এমিরেটস যায়। কাতার যায়, তারপরে হচ্ছে এয়ার আরাবিয়া মানে দুবাইয়ের যেই বাজেট ফ্রেন্ডগুলো আছে, এয়ার আরাবিয়া, ইতিহাদ ওইগুলোতে হয়। আর ইন্ডিয়ার থেকে হচ্ছে এশিয়া থেকে হচ্ছে ইন্ডিগো হয়। মাঝে মধ্যে ইজিপশিয়ানও হয় এবং ইথিওপিয়ানও হয়। কারণ ওরা টার্কি ঘুরে যায় আরকি। আর মিডল ইস্টের সবগুলাই তো করতেছে। সো টার্কিতে আসলে মাইগ্রেশনের প্রসেস কি?
যদি কোনো বাংলাদেশি টার্কিতে মাইগ্রেট করতে চায় তার প্রসেস কি? ইউরোপের বর্ডার দেশ হওয়ার কারণে এরা এখানে কোনো চিপ অপশন রাখে নাই। এটার অপশনটা হচ্ছে একজন বিজনেসম্যান বিজনেস করতে আসবে, একজন ইনভেস্টর ইনভেস্ট করতে আসবে। মানে একটা দিয়ে ৩টা পেয়ে যাবো এরকম না। যার এখানে বিজনেস আছে সে এখানে একটা বিজনেস করলো। যার এখানে হাউস আছে, প্রপার্টি আছে, সে ওইখানেও তুরস্কে এসে একটা প্রপার্টি কিনলো। একটা স্ট্যান্ডার্ড মিডল ক্লাসের চাইতে একটু আপার লেভেল হলে তার্কি তার জন্য ঠিক আছে। এই জন্যই তার্কিতে বাংলাদেশির সংখ্যাটা কম। মানে গতানুগতিকভাবে খুব অপশন দিয়ে দেয় নাই, খুব ঢোকার ব্যবস্থা নাই। ভিসার ক্ষেত্রেও যারা ফার্স্ট ওয়ার্ল্ড ভ্রমণ করছে তাদেরকে ট্যুরিস্ট ভিসা দিবে। ফার্স্ট ওয়ার্ল্ড ভ্রমণ না করলে ট্যুরিস্ট ভিসাই দিবে না। আর বিজনেসের ক্ষেত্রে যাদের বিজনেস আছে কিংবা তার্কির সাথে অলরেডি ট্রেডিং আছে তাদের ভিসাটা হয়ে যায়। ফেয়ার হয়। ওই ফেয়ারে যদি আপনার রিলেটেড এখানে ভালো এস্টাবলিশ বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে বিজনেস থ্রুতে। আর ইনভেস্টমেন্ট থ্রুতে হচ্ছে আপনার যদি এখানে ভালো একটা প্রোফাইল থাকে, আপনি ওইখানে কোনো ইনভেস্ট কোম্পানি কিংবা কোনো প্রপার্টি কোম্পানির সাথে আপনার কমিউনিকেশন হইছে, দেখবেন, কিংবা এরা একটা অ্যাপয়েন্টমেন্ট হইছে, পে করছেন আপনি, হোটেল পে করছেন, এইরকম একটা সিচুয়েশন থাকলে ভিসা হবে। ভিসা হওয়ার পরে ওইখানে যাওয়ার পরে সব কিছুই খুব ইজি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, ট্যাক্স নাম্বার নিতে পারতেছেন ওইখানকার রেসিডেন্সি না নিয়েই। যে কেউ ট্যাক্স আইডি নাম্বার নিয়ে এরপরে পরবর্তী কাজগুলো সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলে তার ব্যাংকের মাধ্যমে সে কাজগুলো করতে পারবে। এটা ইনভেস্টমেন্ট বলেন, বিজনেস বলেন। বিজনেসের ক্ষেত্রে তার 100% নিজস্ব মালিকানা হবে এবং সে তার মালিকানার উপরে রেসিডেন্সিও করতে পারবে। কিন্তু তার্কি যেটা ডিফিকাল্ট করে রাখে তার্কিতে যাওয়াটাই। তুমি যদি যাওয়ার জন্য ওইখানে অ্যাকসেপ্টেবল হও তুমি অন্যান্য জিনিসগুলোও করতে পারবা। আর যাইতে না পারলে তো আর অন্যান্য জিনিস করতেই পারবা না। সো থ্যাংক ইউ ভাইয়া, আপনার অনেকগুলা পাওয়ারফুল ইনসাইট আমরা পাইলাম। বা টার্কির হিস্ট্রি আমি অনেক পড়ছি, সো সেই জায়গা থেকে আমি মনে করি টার্কি মুসলমানদের জন্য অনেক ভালো একটা অপশন, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, থাকার জন্য। এবং গৌরবময় মুসলমানদের জন্য মসজিদগুলো দেখলে একটা গৌরব। আমি মুসলমান হিসেবে এতগুলো দেশ ভ্রমণ করছি, গৌরব ফিলটা আমার আসে নাই। তার্কিতে যখন আমি বড় মসজিদগুলো দেখছি, ইউরোপিয়ানরা ছবি তুলতেছে, তখন আমার কাছে একটা আমার ধর্মের দেখতে আসছে, ছবি তুলতেছে, মাথা উঁচু করে দেখতেছে, একটা অন্যরকম অনুভূতি আসছে। এবং ইসলামিক আইডেন্টিটি আপলিফট করা এবং ইত্যাদি। অনেক সময় ওই বাংলাদেশ না আমেরিকা অথবা বাংলাদেশ নাই কানাডা, আমরা পৃথিবীটাকে ছোট করে ফেলি। বাট পৃথিবীতে আরও অনেক দেশ আছে, আর অনেক অপশন আছে। সেখানে টার্কি অনেক ভালো একটা অপশন, যেটাতে মুসলমানরা আমি মনে করি খুব সিনসিয়ারলি এক্সপ্লোর করে নাই। টার্কির অলরেডি $1.6 ট্রিলিয়ন ইকোনমি, 180টার বেশি দেশে তারা অস্ত্র বিক্রি করে, উইচ ইন্ডিকেট যে তারা আসলে কতটা স্ট্রং এবং আর স্টেবল। ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু বাই রোডে কোনো রকম ছাড়াই চলে যায় প্রোডাক্ট কন্টিনিউয়াসলি। 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে আপনার প্রোডাক্ট ইউরোপে থাকে। সো আমি মনে করি যে টার্কিকে আসলে এক্সপ্লোর করা উচিত। সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনার ইনসাইটগুলো খুবই মিনিংফুল। সো থ্যাংক ইউ ভাই, আপনি শর্ট ভিজিটে আমাকে সময় দিচ্ছেন, এবং ইনশাল্লাহ আমরা ফিউচারে আরও হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনার সাথে আলাপ করবো।